আমি এখন মাননীয় সদস্য ও বিরোধী দলীয় নেতা জনাব মোহাম্মদ শফিকুর রহমান ঢাকা 15কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন নোটিশের সপক্ষে সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সর্বমোট সময় 15 মিনিট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনগুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনারই পরামর্শে এই নোটিশটি সাবমিট করা হয়েছিল, আজকে আলোচনার জন্য ফিক্স করা হয়েছে, এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে সরকার অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করুন। আলোচনা উত্থাপনের কারণ: বর্তমানে সারা দেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মানুষ জ্বালানি পাচ্ছে না, যার ফলে জনজীবনে বহুমাত্রিক সংকট দেখা যাচ্ছে। দুর্ভাগ্যজনক বিষয় হলো, সারা দেশে যখন জ্বালানির জন্য হাহাকার চলছে, তখন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা সংকটের কথা অস্বীকার করে বিভ্রান্তিকর দাবি জানাচ্ছেন। সরকার এই বাস্তবতা বিবর্জিত ও অস্বীকারের প্রবণতা সংকটকে আরও ঘনীভূত করছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত ও ক্ষুব্ধ করে তুলছে। তাই বর্তমান সংকটের প্রকৃত তথ্য প্রকাশপূর্বক এবং সংকট নিরসনে সরকারের স্বচ্ছতা নিশ্চিত করা এবং দ্রুত সমাধান অতি জরুরি। মাননীয় স্পিকার, এ বিষয়টা আসলেই বাংলাদেশের একক বিষয় নয়। এ বিষয়টা আমরা আগেও বলেছি, একটা গ্লোবাল ম্যাটার। বাংলাদেশ এর কারণে এটা তৈরি হয়নি, কিন্তু বাংলাদেশ এটার ভিকটিম। ডিমান্ড এর সাথে সাপ্লাইয়ের মিল ছিল না বলে এই সংকটটা দেখা দিয়েছে। এটা শুধু ট্রান্সপোর্টের ক্ষেত্রে নয়, দেশের সর্বক্ষেত্রে যেখানেই জ্বালানির সম্পৃক্ততা রয়েছে, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার থেকে শুরু করে সর্বত্রই এই সমস্যা বিরাজমান। তাই বিষয়টি আলোচনার সবিশেষ দাবি রাখে। আমি আমার নোটিশ উত্থাপন করে আপাতত এখানে আমি বিদায় নিচ্ছি। পরে বাকি অংশ আমি শেষে বলবো ইনশাআল্লাহ, বাকিরা সুযোগ নেবেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জনাব অনিন্দ ইসলাম অমিত। জনাব অনিন্দ ইসলাম অমিত, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে জরুরি জনগুরুত্বপূর্ণ একটি বিষয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা একটি নোটিশ উপস্থাপন করেছেন, তার সপক্ষে উনি প্রারম্ভিক বক্তব্য রেখেছেন। আমি প্রারম্ভিক বক্তব্য রাখব, সবশেষে আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ সমাপনী বক্তব্য রাখবেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এই মহান জাতীয় সংসদে দেশের জ্বালানি তেলের সরবরাহ, মজুদ, বিতরণ ব্যবস্থা এবং সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে কিছু বিষয় উপস্থাপন করতে চাই। সাম্প্রতিক সময় বিরোধী দল এ বিষয়ে কিছু অভিযোগ ও প্রশ্ন উত্থাপন করেছেন। আমি দায়িত্বের সঙ্গে বলতে চাই, বাস্তব পরিস্থিতি, পরিসংখ্যান, মাঠ পর্যায়ের তথ্য এবং সরকারের কার্যক্রম বিবেচনা করলে স্পষ্ট হবে যে সরকার শুরু থেকেই অত্যন্ত সতর্কতা, দায়িত্বশীলতা এবং দূরদর্শিতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে আসছে। মাননীয় স্পিকার, 28শে ফেব্রুয়ারি 2026 তারিখে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে কেন্দ্র করে যে সংঘাত শুরু হয় মধ্যপ্রাচ্যে এবং পরবর্তীতে হরমুজ প্রণালী কার্যত অকার্যকর এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ব্যাপক অনিশ্চয়তা সৃষ্টি হয়। আমাদের দেশের আমদানিকৃত জ্বালানির সিংহভাগ উপসাগরীয় অঞ্চলের দেশসমূহ থেকে আসে। বিশেষ করে ইস্টার্ন রিফাইনারি প্রতিষ্ঠার পর থেকেই সৌদি আরবের অ্যারাবিয়ান ক্রুড এবং সংযুক্ত আরব আমিরাতের মারমান ক্রুড
আমদানি হয়ে আসছে। কিন্তু হরমুজ প্রণালী কেন্দ্রিক সংকটের ফলে ওই সব উৎস থেকে জাহাজ চলাচল, লোডিং ও পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হয়। ফলে জ্বালানি তেলের প্রাপ্যতা এবং সর্বশৃঙ্খলে চাপ তৈরি হয়। এই বাস্তবতায় সরকার পরিস্থিতির গভীরতা অনুধাবন করে শুরু থেকে একটি সংযত, সুরক্ষামূলক এবং দায়িত্বশীল সরবরাহ ব্যবস্থার নীতি গ্রহণ করে। কারণ তখন আমাদের হাতে পর্যাপ্ত মজুদ ছিল না। আমরা এমন এক অবস্থার সম্মুখীন ছিলাম যেখানে রাষ্ট্রের প্রয়োজনীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরবরাহ ও মজুদের মধ্যে একটি সতর্ক ভারসাম্য বজায় রাখা জরুরি ছিল। 17 ফেব্রুয়ারি 2026 আমরা যেদিন জনগণের সমর্থনে সরকার গঠন করি, তখন দেশে জ্বালানি তেলের মজুদ ছিল মাত্র 7 দিনের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর দিন অর্থাৎ 28 ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বাজারে ডিজেলের মূল্য ছিল 88 মার্কিন ডলার। 19 এপ্রিল ডিজেলের মূল্য দাঁড়ায় $164। অকটেন অন্যান্য জ্বালানি পণ্যের দামও সমহারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরকারের ধারাবাহিক উদ্যোগ, দ্রুত সংগ্রহ, সরবরাহ পুনর্বিন্যাস, বিকল্প উৎস সন্ধান এবং কঠোর মাঠ ব্যবস্থার ফলে বর্তমানে আমরা মজুদের অবস্থান উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করতে সক্ষম হয়েছি। অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আজ জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যের মাধ্যমে সমগ্র দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বর্তমানের জনগণের নির্বাচিত সরকার আগামী মে মাস পর্যন্ত জ্বালানির যে চাহিদা সেটি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। আমরা এখন আগামী জুন এবং জুলাই মাসের জ্বালানি চাহিদা পূরণের প্রস্তুতি গ্রহণ করছি। মাননীয় স্পিকার, আমি এ সংক্রান্ত কিছু তথ্য এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করতে চাই। আন্তর্জাতিক বাজারে 2026 সালের 2 ফেব্রুয়ারি ডিজেলের মূল্য ছিল $82.05, যেটি 27 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে দাঁড়ায় $88.04। 17 এপ্রিল 2026 সর্বশেষ প্রকাশনা অনুযায়ী এটির মূল্য দাঁড়ায় $162.93 মার্কিন ডলার। আর 1 এপ্রিল থেকে 17 এপ্রিল 2026 এখানে যদি গড় মূল্য বিবেচনা করা হয় তাহলে এটির মূল্য দাঁড়ায় $208.74, যেটি মার্চে গড় মূল্য ছিল $186.59। অর্থাৎ যুদ্ধ শুরুর পর ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক বাজারে 142.73%, অকটেন সেখানে 72.23%, জেট ফুয়েল 143.08% বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, এই যুদ্ধ পরিস্থিতির পর অন্যান্য দেশগুলো কি উদ্যোগ নিয়েছে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব পাকিস্তানে অকটেনের মূল্য বৃদ্ধি পেয়েছে 38%, যেখানে ডিজেলের মূল্য তারা বৃদ্ধি করেছে 40%। ভারতের মূল্য দেখলে মনে হবে যে তারা মূল্য বৃদ্ধি করেনি, কিন্তু তারা শুল্ক কাঠামোর পুনর্বিন্যাস ঘটিয়ে মূল্য স্বাভাবিক রাখবার চেষ্টা করে যাচ্ছে। শ্রীলঙ্কায় অকটেনের মূল্য বৃদ্ধি পেয়েছে 44%, ডিজেলের মূল্য 35%। একইভাবে অবাক করা কথা যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশাল তেলের মজুদ রয়েছে, সেই যুক্তরাষ্ট্র আজকে তার অকটেন মূল্য বৃদ্ধি পেয়েছে 50% এবং ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে 50%। সেখানে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় রেখে মাত্র আমরা পেট্রোল, ডিজেল, অকটেনের মূল্য 10 থেকে মাত্র 16% বৃদ্ধি করেছি। যদিও যুদ্ধ শুরুর প্রথম 45 দিন বাংলাদেশের খেটে খাওয়া কৃষক, যারা এই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, তাদের সেচের কথা বিবেচনা করে এই সরকার মূল্য সমন্বয়ের প্রচন্ড চাপ থাকবার পরেও মূল্য সমন্বয় করবার চিন্তা করেনি। 14 এপ্রিল এর পরে যখন সেচের জন্য বিদ্যুৎ এবং ডিজেলের চাহিদা কমা শুরু করেছে, তখন বাস্তবতার নিরিখেই মূল্য সমন্বয় করতে হয়েছে। সমালোচকেরা অনেক কথা বলতে পারেন, কিন্তু যদি এই মূল্য সমন্বয় আমরা না করতাম তাহলে আলটিমেটলি এই দেশের খেটে খাওয়া কৃষকের জন্য ভর্তুকি মূল্যে সার, বীজ, কীটনাশক সরবরাহ করা সম্ভব হতো না। এদেশের প্রান্তিক জনগোষ্ঠী যারা সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে, তাদের জন্য বিনামূল্যে ঔষধ সরবরাহ করা সম্ভব হতো না। আজকের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়ালেখা করেন তাদেরকে বিনামূল্যে স্কুল ড্রেস এবং স্কুল ব্যাগ দেবার এই কর্মসূচিও বাধাগ্রস্ত হতো। আর সে কারণে বাস্তবতার নিরিখেই আমাদেরকে
এই বিষয়গুলো সমন্বয় করতে হয়েছে। সারা বিশ্ব পরিস্থিতির দিকে যদি আমরা তাকাই তাহলে অনেক কথাই বলতে হবে, যেহেতু সময় সংক্ষেপ আমি বেশি কিছু বলবো না। প্রশ্ন উঠবে, সরকার যদি এত কিছু করে থাকে তাহলে কেন এই সমস্যা এই প্রলম্বিত হচ্ছে? আমি দায়িত্বশীলতার সাথে বলতে চাই, পেট্রোল পাম্পে প্রাইভেট কারের লাইন কিংবা বাইকারদের লাইন জ্বালানি ব্যবস্থাপনার প্রকৃত চিত্রে সাক্ষ্য দেয় না। কারণ বাংলাদেশের মোট জ্বালানি চাহিদার অক্টেন মাত্র 5.5% প্রতিনিধিত্ব করে, যেখানে পেট্রোল 6% প্রতিনিধিত্ব করে। অর্থাৎ 88% গ্রাহকের চাহিদা নিয়ে কিন্তু অদ্যাবধি কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। এরপরেও আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা আমরা লক্ষ্য করছি। এ ব্যাপারে আমি কিছু পেপার কাটিং আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মার্চ মাসের 7 তারিখে বাংলা ভিশন বলছে, পাবনায় জামায়াত নেতার পাম্পে অভিযান, এবার পাবনায় পানির ট্যাঙ্কে তেলের সন্ধান। নাউজুবিল্লাহ। 10 মার্চ পাবনায় ডিবিসি নিউজ বলছে, এবার পাবনায় ড্রয়িং রুমে মিলল মিনি পেট্রোল পাম্প। নাটোরে যুগান্তর বলছে 8 তারিখ মার্চে সিংড়ায় মাটির নিচে 10,000 লিটার ডিজেল মজুদ। একইভাবে মার্চের 12 তারিখে ইনকিলাব বলছে, পাম্পে হাহাকার, চড়া দামে কালোবাজার সয়লাভ। নীলফামারীতে 18 তারিখের ঘটনা এপ্রিলের, কাভার্ড ভ্যানে গোপন ফিলিং স্টেশন, অ্যাম্বুলেন্সে করে জ্বালানি তেল পাচার। কুষ্টিয়ার এপ্রিলের 8 তারিখের সংবাদ, ঢাকা মেইল বলছে, কুষ্টিয়ার রফিক ফিলিং স্টেশনে তেল পাচার নিয়ে সংঘর্ষ, আহত 7। এভাবেই চুয়াডাঙ্গায় অবৈধ তেলের মজুদ, ব্যবসায়ীকে কারাদণ্ড, অবৈধ জ্বালানি তেল মজুদের হিড়িক, অভিযানে জব্দ, তেল নেই সাইনবোর্ডের আড়ালে, অবৈধ মজুদ, ধরা পড়ল যমুনা টিভির ক্যামেরায়। এরকম অজস্র সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়। অবাক বিস্ময়, আজ মানব জমিন পত্রিকায় দিয়েছে অনলাইনে তেলের কালোবাজারি 300 চক্র। যেখানে অনলাইনে পেট্রোল পাম্পে যেখানে লম্বা লাইন, সেখানে অনলাইনে আমরা দেখতে পাচ্ছি যে 400 থেকে 350 থেকে 400 টাকায় অকটেন বিক্রি হচ্ছে। আমি নিশ্চিত এখানে উপস্থিত আমাদের অত্যন্ত দক্ষ ক্যারিশম্যাটিক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে নিশ্চয়ই দৃষ্টি দেবেন। আজকে আমি একটি কথা না বললেই নয়। 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার সৌভাগ্য হয়েছিল আজকের বিরোধী দলীয় নেতার সাথে আমার প্রিয় জেলা শহর যশোরে সাক্ষাৎ করবার। অত্যন্ত সৌজন্য বিনিময় হয়েছিল। তিনি আমাকে ডাবের পানি দিয়ে আপ্যায়ন করেছিলেন। 1.5 বছর পর যখন সংসদে মাগরিবের নামাজে বিরতিকে একদিন দেখা হলো, আমাকে অবাক করে দিলেন। তিনি আমার নাম বলে সম্বোধন করলেন। একদিকে তার সৌজন্য, আর এইদিকে তার বুদ্ধিমত্তা এবং স্মরণ শক্তিতে আমি বিমোহিত হয়েছিলাম। কিন্তু আমি খুশি হতাম যদি তিনি স্নেহের আলিঙ্গনে আমাকে আলিঙ্গন করে এই সমস্যা সমাধানের জন্য পরামর্শ। সময় শেষ, আপনার স্পিচটা শেষ করুন, এই পার্টটা শুধুমাত্র। দিকে তার পরামর্শে আমি যেমন স্বস্তি পেতাম, ঠিক একইভাবে দেশবাসী উপকৃত হতো। যথার্থই মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন, এটি আজ অভিযোগের বিষয় নয়, এটি কাউকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবার বিষয় নয়, এটি সবাই মিলে সমস্যার সমাধানের ব্যাপার। আর তাই আজকে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি মাননীয় বিরোধী দলীয় নেতার মাধ্যমে এবং আপনার মাধ্যমে সকল সংসদ সদস্য বলতে চাই, যদি আপনাদের কাছে কোনো সুস্পষ্ট পরিকল্পনা থাকে, আমরা সেই পরিকল্পনা গ্রহণ করতে সদা প্রস্তুত। এক্ষেত্রে আমি উল্লেখ করতে চাই, আমরা ইতোমধ্যে দেশের শীর্ষ গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে আমাদের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বে আমরা বৈঠক করেছি। এই দেশের বিজ্ঞ জ্বালানি বিশেষজ্ঞদের সাথে ধারাবাহিকভাবে আমরা বৈঠক করে চলেছি। আগামী শনিবারও এরকম একটি বৈঠকের দিন নির্ধারিত রয়েছে। আমি গতকাল এই জুলাই অভ্যুত্থানের এক তারকা যোদ্ধা আবুল হাসনাতের কাছে আমি বলেছিলাম, ছোট ভাই তুমি অনেক বুদ্ধি। ধন্যবাদ। আচ্ছা, মাননীয় প্রতিমন্ত্রী এই পার্টটা শেষ করেন। 2 মিনিট সময় দেওয়া হলো, আমাদের টাইম কনস্ট্রেইন আছে। কিন্তু তাই আজকে এই কথাটাই বলতে চাই, আমরা প্রতিনিয়ত প্রত্যেকের বুদ্ধি নিচ্ছি, পরামর্শ নিচ্ছি। আপনারা দেখেছেন আমার পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস আমরা চালু করেছি ঢাকায়, আমরা যেটি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। আমি দায়িত্ব নিয়ে বলছি,
প্রত্যেকটা জেলা শহরে কিন্তু জ্বালানির ব্যবস্থাপনার চিত্র অনেক উন্নত হয়েছে। স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন অত্যন্ত দায়িত্বশীলতার সাথে তাদের এলাকায় ফুয়েল পাস চালু করে কিন্তু এই ব্যাপারে কিন্তু তারা সুফল লাভ করেছে। আমি নিশ্চিত আগামী শুক্র শনিবারে আমরা অধিকাংশ নিজ নিজ নির্বাচনী এলাকায় ফেরত যাব। নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরে গিয়ে যদি আমরা স্থানীয় জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলে বাস্তব চিত্র সম্পর্কে আমাদের যথার্থ যদি পরামর্শ থেকে আমরা যদি পরামর্শ দেই, নিশ্চয়ই আগামী সপ্তাহে এই চিত্র আরো পাল্টাবে। আর ঢাকায় ফিরে যদি মনে করেন ওই বাস্তব মাঠের অভিজ্ঞতার আলোকে আমাদেরকে কোনো পরামর্শ দিতে চান, আমি মাননীয় বিরোধী দলের নেতা এবং তার টিমকে আমরা আমাদের মন্ত্রণালয় কিংবা আমাদের মাননীয় মন্ত্রীর অফিস কক্ষে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আসতে অসুবিধা থাকলে উনি যদি আমাদেরকে মধ্যাহ্ন ভোজে দাওয়াত দেন, আমরা সানন্দে আমরা সেটি গ্রহণ করব। এক্ষেত্রে একটি কথা বলতে চাই, যখন সমস্ত চেষ্টায় কাঙ্ক্ষিত সুফল আসছে না, তখন সর্বশেষ যেদিন মাননীয় সরকার দলীয় হুইপ আমাদেরকে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেছিলেন, সেদিন আমি বিরোধী দলীয় এক সংসদ সদস্যকে বলেছিলাম, যিনি আমার বিভাগ খুলনা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন, ভাই চেষ্টা করে তো সমাধান কিছু করতে পারছি না, আপনি তো মনে হচ্ছে উঁচু মানের আলেম, একটু দোয়া করে একটু ফু দিয়ে দেন না, যদি তাৎক্ষণিকভাবে এই সমস্যার সমাধান হয়। তাই মাননীয় স্পিকার, আজ আমি আপনার মাধ্যমে সমগ্র দেশবাসীর কাছে, বিশেষ করে এই সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের কাছে, যদি তাদের কোনো সুচিন্তিত পরামর্শ থাকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সেই পরামর্শ সাদরে গ্রহণ করতে জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার, ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বাধীন বিদ্যুৎ এবং ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আমরা খুলনাতেই আছি এখনো। চুয়াডাঙ্গায় 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ। জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে এই বিষয়ে কথা বলার সুযোগ দানের জন্য। যে বিষয়টা আমাদের কাছে সবচেয়ে বার্নিং ইস্যুতে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, আমি আগেই বলেছিলাম যে আমরা চুয়াডাঙ্গার মানুষ, কৃষি প্রধান এরিয়ার মানুষ। মাননীয় জ্বালানি প্রতিমন্ত্রী তিনি আমাদের পার্শ্ববর্তী জেলারই মানুষ। আমরা এই ডিজেল সমস্যা নিয়ে, আমাদের কৃষকদের সমস্যা নিয়ে আমি পার্সোনালি ওনার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, এবং আমাদের কৃষকদের এই যে সময় বোরোর সবচেয়ে বেশি শেষের সময়, সেই সময় যে তেল সংকট নিয়ে একটা পরিবেশ তৈরি হয়েছে, এই তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গিয়েছে, এবং এই তেল গ্রহণের জন্য আমাদের কৃষকেরা 15 থেকে 20 কিলোমিটার গিয়ে 2 লিটার তেল নিয়ে এসে তারপরে আবার সে তার কৃষিকাজ চালাচ্ছেন। বিষয়গুলো আমরা ওনার কাছে উপস্থাপন করেছিলাম। উনি মৌখিকভাবে পরামর্শ দিয়েছিলেন, এবং এইগুলো নিয়ে যেটা বলেছেন, এই তেলের কার্ড, এই পাস আমরা চুয়াডাঙ্গাতেও চালু করেছিলাম। এইটা চালু করার পরেও আমরা কিন্তু তার খুব বেশি তেলের যে লাইন, সেই দীর্ঘ লাইনকে সংকুচিত করতে পারি নাই। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চাই, মাননীয় জ্বালানি প্রতিমন্ত্রী যেদিন বলেছিলেন তেলের যে সংরক্ষণাগার এবং যে জায়গা থেকে তেল সাপ্লাই হয় সেইগুলো পরিদর্শন করে যে বাংলাদেশের রেকর্ড, ইতিপূর্বের সকল রেকর্ড ছাড়িয়ে তেল আমাদের সংরক্ষিত আছে, এই ঘোষণার একদিন পরেই কিন্তু তেলের মূল্য বৃদ্ধি আমরা হতে দেখেছি। এই মূল্য বৃদ্ধি হওয়ার পরেও আমরা কিন্তু আমাদের তেলের পাম্পগুলোতে সেই দীর্ঘ লাইন কিন্তু আমরা সংকুচিত হতে দেখি নাই। মাননীয় স্পিকার, এখানে জ্বালানি প্রতিমন্ত্রী যেটা বলেছেন যে তেল সিন্ডিকেটের মাধ্যমে কিছু মানুষ এই তেলকে সংগ্রহ করে কালোবাজারি করছেন, এই কালোবাজি রোখার জন্য সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও কিন্তু আমরা জানতে পারি না। মাননীয় স্পিকার, এইটা তো স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষার যে বাহিনীর দায়িত্ব ছিল, এই রকমের কালোবাজারি রোধে তারা কি ব্যবস্থাপনা নিয়েছেন এবং সেগুলোর জন্য কি দৃষ্টান্তমূলক শাস্তি উপস্থাপন করেছেন তা আমরা জানতে পারি নাই। আজকে যখন এই সমস্যাটা যে প্রকট আকার ধারণ করেছে, তখন মাননীয় বিরোধী দলীয় নেতা এই সংসদে এই দেশ পরিচালনার স্বার্থে দেশের আমরা একটা পার্ট,
আমরাও নির্বাচিত হয়ে এসেছি, দেশের এই ন্যাশনাল ইস্যু আমরা সকলে মিলে সমাধান করতে চাই, এই প্রস্তাবনা দিয়েই কিন্তু তিনি এই দাবিটি উত্থাপন করেছিলেন। সংসদ মুলতবি করার কথা বলেছিলেন, কিন্তু সেই দিন আমাদের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী তিনি এই বিষয়গুলো মাননীয় বিরোধী দলীয় নেতা তেল পাম্পে গেছেন, এটার ব্যাপারেও তির্যক ইঙ্গিত করে তিনি সেই দিন এই কথাগুলো আবার পরের দিন আলোচনার জন্য বলেছেন। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই এই যে তেলের দাম বৃদ্ধির পাশাপাশি এলপিজি যেটা আছে, যেটা গ্রামগঞ্জের মানুষ একসময় আমরা খড়ি দিয়ে রান্না বাড়া করে খাইতাম, কিন্তু এখন মাননীয় স্পিকার গ্রামের মানুষও একটু শৌখিন হয়েছে, তারা এখন ওই এলপিজি ব্যবহার করে তাদের রান্না বাড়ার কাজটি সম্পন্ন করে থাকে। শুধুমাত্র পরিবারের লোকই নয়, চায়ের দোকানরাও চা তৈরি করে এই এলপিজি গ্যাসের মাধ্যমে। এর মধ্য দিয়ে আমরা দেখেছি মাননীয় স্পিকার এই এপ্রিল মাসেই 599 টাকা বৃদ্ধি করা হয়েছে 12 কেজির একটি এলপিজি গ্যাসের সিলিন্ডার, যেটার মধ্য দিয়ে মাননীয় স্পিকার যেটা 1940 টাকা নির্ধারণ করা হয়েছে, আজকেও আমি লোকাল বাজারে খোঁজ নিয়েছি আমার এলাকায়, সেখানে 2050 টাকায় সেই এলপিজি বিক্রি হচ্ছে। এই যে 600 টাকার উপরে এই এলপিজি বৃদ্ধি হয়ে গেল, এইটার পরিপ্রেক্ষিতে যে সুদূর প্রসারী প্রভাব, এইটা কিন্তু গ্রামীণ অর্থনীতিতে পড়বে। মাননীয় স্পিকার, যেভাবে তেলের দাম বৃদ্ধি হয়েছে সেভাবে কিন্তু কৃষকের পণ্যের দাম বৃদ্ধি হয়নি, সেভাবে কিন্তু একজন মুটে শ্রমিক বা গ্রামীণ অর্থনীতিতে যিনি আমাদের এই কন্ট্রিবিউশন করছেন তার আয়ের ক্ষেত্র বৃদ্ধি হয়নি, বরঞ্চ আমি আজকেও রিপোর্টে দেখেছি যে এই সবজি যে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে, আমার চুয়াডাঙ্গা থেকেও আসে, 8000-এর উপরে হেক্টর জমিতে সবজি চাষ করা হয় চুয়াডাঙ্গাতে। সেই সবজি চুয়াডাঙ্গা থেকে ঢাকায় আসতে 5 থেকে 10,000 পরিবহন কস্ট আগের থেকে বেশি বৃদ্ধি পেয়ে গেছে মাননীয় স্পিকার। সেই কারণে এবং এর পরিপ্রেক্ষিতে এই জ্বালানি সংকটের কারণে আজকে আমাদের বিদ্যুতের যে সমস্যা দেখা দিয়েছে, 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং আমরা দেখছি। এই লোডশেডিংয়ের কারণে যেমনিভাবে আমাদের শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্রদের পড়ালেখা বন্ধ হচ্ছে, পাশাপাশি কৃষিকাজও বিঘ্নিত হচ্ছে। এই বিষয়গুলো আজকে যেভাবে মন্ত্রী মহোদয় সবিস্তরে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, ইতিপূর্বে শুধু ফর্মাল স্টেটমেন্ট দেখেছি মাননীয় স্পিকার, যার কারণে এই মাননীয় বিরোধী দলীয় নেতা এইটা উপস্থাপন করার জন্য এখানে আহ্বান করেছেন। আমরা মনে করি আমরা যদি এর ব্যাপারে সঠিক একটি পন্থা নির্ধারণ করতে পারি এবং আজকে আমাদের আহ্বানের প্রেক্ষিতে নয়, ওনারাও যদি আমাদের ইতিপূর্বে আহ্বান করতেন, আমরা সকলে। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিট দেয়া হলো, বক্তব্য শেষ করেন দয়া করে। জি মাননীয় স্পিকার, আমি সরকার মহোদয়ের কাছে আহ্বান করব, আমরা বলার প্রেক্ষিত নয়, এই রকমের ন্যাশনাল ক্রাইসিস তৈরি হইলে ওনারাও যদি আগ্রহী হয়ে এই রকমের আহ্বান আগে থেকে করেন, তাহলে আমরা সেই কাজে সবাই মিলে সম্পৃক্ত হয়ে দেশের এই সমস্যা, দেশের এই সংকট নিরসনে সকলে কাজ করতে হবে। মাননীয় স্পিকার, আরেকটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, আজকে আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন আগামী মে মাস পর্যন্ত আমাদের ফুয়েল মজুদ আছে, কিন্তু আজকেও আমরা দেখেছি চেম্বার অফ কমার্সের সভাপতি বলছেন যে আগামী 3 মাস জ্বালানি সংকট হতে পারে। এই আশঙ্কায় বিদেশ থেকে যে ক্রয় চাহিদা দেওয়া হয়েছিল, সেই ক্রয় চাহিদাগুলোকে বাতিল করে পার্শ্ববর্তী দেশের কাছে চলে যাচ্ছে মাননীয় স্পিকার। এটা আমাদের দেশের জন্য হুমকি, আমাদের অর্থনীতির জন্য হুমকি। এই কারণে মাননীয় স্পিকার, আমরা এটার ব্যাপারে সুনির্দিষ্ট একটি পদক্ষেপ চাই এবং তেল সংরক্ষণের জন্য, রিজার্ভ সংরক্ষণের জন্য আমাদের একটি সামনে সুদূর প্রসারী এই রিজার্ভ সংরক্ষণের একটা ব্যবস্থাপনা আগামী শীতে সরকার করবে, এই আহ্বান সরকারের প্রতি রাখতে। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন কুড়িগ্রাম 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আতিকুর রহমান মুজাহিদ। জনাব আতিকুর রহমান মুজাহিদ, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চিন্তা করলাম সংসদ অনেক বেশি সিরিয়াস হয়েছে, তাই একটু 1887 সালের বিখ্যাত রম্য লেখক আমাদের হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ থেকেই শুরু করি। উনি বলেছিলেন, বাস্তবিকই তৈল সর্বশক্তিমান, যে সর্বশক্তিমান তৈল ব্যবহারে মানে ম্যানেজমেন্টে মজুদে করিতে জানে সেই সর্বশক্তিমান। মাননীয় স্পিকার, আজকে তৈলের এমন একটা সমস্যা দেখা দিয়েছে, এই ম্যানেজমেন্ট ঘাটতিটার কারণে এই পৃথিবীতে সমস্যা হয়। এই জন্য পলিটিশিয়ানদেরকে বলা হয় দ্য আর্ট অফ ম্যানেজমেন্ট করে, কীভাবে পিপলসকে ম্যানেজমেন্ট করে পলিটিক্স করা হয়। আমি মুদ্রা 2টা সমস্যার কথা বলবো সংকটের, এরপরে সমাধানের ব্যাপারে যদি সুযোগ থাকে বলবো। মাননীয় স্পিকার, আমাদের 2টা সংকট ঘটেছে এই সংকটের মধ্যে। 1 নম্বর হচ্ছে আমরা ইন্টারন্যাশনালি ডিপ্লোমেসিতে ফেল করেছি।
কিভাবে ফেল করেছি আমি আপনাকে একটু বলি। আপনারা এই যখন ইরান যুদ্ধটা শুরু হলো, আমরা যখন বিগিনিংয়ে যে স্টেটমেন্টটা দিয়েছি, এটা আমাদের সাংবিধানিক যে অন্য অন্য রাষ্ট্রের ব্যাপারে আমাদের আচরণ এবং ব্যালেন্স ট্রিটমেন্ট করার ব্যাপারে যেটা ছিল, সেটা কমপ্লিটলি ইমব্যালেন্স একটা স্টেটমেন্ট হয়েছে, নাম্বার 1। 2 নাম্বার, যারা আন্তর্জাতিক সম্পর্কে মিনিমাম পড়াশোনা করে, তাদের একটা রিয়ালিজম থিওরি নামে একটা থিওরি আছে। এটা মানে হচ্ছে একটা ন্যাশন স্টেট সিস্টেমের প্রথম কাজ হলো আমাদের রাষ্ট্রের স্বার্থটাকে প্রথম দেখতে হবে, যেখানে আমাদের ইন্টারেস্টটা সার্ভ হবে। আমরা গ্লোবাল চেঞ্জিং অর্ডারের ক্ষেত্রে কোনোভাবে কোনো একক দেশের উপর ডিপেন্ডেন্সি হতে পারি না মাননীয় স্পিকার। আমাদেরকে যেটা হবে, আমাদের রাষ্ট্রের স্বার্থের জন্য অন্য অন্য এলাইরাও যারা দেখা যাচ্ছে তাদের স্বার্থের জন্য বিভিন্নভাবে তাদের ইন্টারেস্ট সার্ভ করেছে, কিন্তু আমরা একটা ইমব্যালেন্স স্টেটমেন্ট দিয়েছি। শুধু তাই নয়, আমরা দেখেছি বিভিন্ন বিদেশি বড় বড় পত্রিকাতে তারা আমাদের ব্যাপারে সম্পাদকীয় করেছে যে বাংলাদেশ, বিশেষ করে মিডল ইস্ট মনিটরের আমি দেখলাম, সেখানে বলা হয়েছে বাংলাদেশ এই যুদ্ধের ব্যাপারে ব্যাংরাপসি অফ ফরেন পলিসি যে আমরা অ্যাপ্রোচটা নিয়েছি, সেটা কমপ্লিটলি ব্যাংরাপসি রূপায়ণ করেছে মাননীয় স্পিকার। কারণটা হলো হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র তেল আর এলএনজি নয়, আমাদের অনেক ফুড প্রোডাক্টসও চলে আসে মাননীয় স্পিকার। সুতরাং কোনো জায়গায় যদি ডিপ্লোমেসিতে আমরা হেরে যাই, তাহলে আমাদের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং আমরা সর্বশেষ ইরানি অ্যাম্বাসেডরের বক্তব্য থেকে স্পষ্ট বার্তা বুঝতে পারি, উনি বলেছেন আমরা ব্রাদারলি 6টা রাষ্ট্রের ব্যাপারে খুবই পজিটিভ ছিলাম, কিন্তু আমরা কষ্ট পেয়েছি। ওনার মেইন ব্যক্তি সুপ্রিম লিডার মারা গিয়েছে, তখন আমরা শোক বার্তা দেওয়ার ক্ষেত্রে আমরা মনে হয় একটু কার্পণ্য করেছি। আমরা কারো শত্রুতা নই, আমরা কোনো দোষের ব্যাপারে নই, আমরা কোনো পক্ষ বিপক্ষে নই। আমি এই ব্লক সেই ব্লকের কথা বলতেছি না মাননীয় স্পিকার, আমি বাংলাদেশ ব্লকের বাংলাদেশের ইন্টারেস্টের কথা বলছি মাননীয় স্পিকার। সুতরাং ডিপ্লোমেসিতে আমরা একটা লস করেছি, এটা একটা ম্যানেজমেন্টের ঘাটতি, ইন্টারনাল ঘাটতিতে। যদি মাননীয় স্পিকার আমরা একটা জিনিস বলি, আমাদের সবচেয়ে বড় সংকটটা হয়েছে তেলের ব্যাপারে। আমরা আমাদের সম্মানিত মন্ত্রী 300 ধারায় বক্তব্য দিয়েছিলেন, উনি আশ্বস্ত করতে পারেন নাই। কারণটা কি? এখানে একটা আমাদের ডাটার বা তথ্য সংকটের কারণে সঠিক তথ্যের অভাবে মানুষের বিশ্বস্ততা হারায়। বিরোধী দল যেমন আস্থা পায়নি, জনগণ দেখছে বিশাল বিশাল লাইন, আস্থা পায়নি। তখন প্যানিক বাইং এর যে আপনার থিওরিটা বলেন, প্যানিক বাইং থিওরি 1 মাসের বেশি কাজ করে না মাননীয় স্পিকার। আজকে প্রায় 2 মাস হয়ে যাচ্ছে। সুতরাং প্যানিক বাইং থিওরি না, থিওরিতে এক্সাক্ট তথ্যটা ছিল না। এই তথ্য সংকটের কারণে আমাদের তেল কত মজুদ আছে আজকেও শুনলাম 2 মাস মজুদ আছে, কিন্তু বাস্তবতার সাথে যখন মেলে না, তখন মানুষের মধ্যে হতাশা তৈরি হয়, আস্থাহীনতার সংকট ঘটে। যদি বলি এখানে সলিউশন কি, সলিউশনটা ছিল এইরকম ন্যাশনাল একটা ক্রাইসিস কমিটি, সরকারি দল বিরোধী দল হওয়ার দরকার ছিল, এবং তারা যৌথভাবে এই জিনিসটাকে ইনভেস্টিগেশন করে এই তথ্যটাকে জাতির সামনে যদি প্রেস ব্রিফিং করতো 2 দল মিলে, তখন মানুষ বিশ্বাস করতো। যদি আমাদের ক্রাইসিসও থাকতো, আমরা মেনে নিতাম যে ক্রাইসিসের সময় সবাই মিলে কিভাবে কাজ করতে পারেন স্পিকার। সুতরাং ইন্টারনাল ম্যানেজমেন্টে আমরা ফেল করেছি মাননীয় স্পিকার, এবং তার প্রমাণটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যে ব্যাখ্যা দিলেন, অমুক দলের অমুক জায়গায় তেল পাওয়া গেছে, আমার এলাকায় বিএনপি নেতার বাড়িতেও তেল পাওয়া গেছে। এটা কি কোনো আর্গুমেন্ট হলো মাননীয় স্পিকার? এটা হাজার হাজার দেখাতে পারবো। সুতরাং চোর তো চোরাই, চোর কোনো দলের হতে পারে না মাননীয় স্পিকার, অপরাধী তো অপরাধী। কিন্তু সমস্যা হচ্ছে আমরা কি ম্যানেজমেন্টটা ঠিক করতে পেরেছি মাননীয় স্পিকার? চেইন অফ যে ওয়েলিং দেওয়ার সিস্টেম, সেটা কি ওকে আছে? এইটার কারণে পণ্য পরিবহনের সমস্যা। আমি শুধু একটা সেক্টর অ্যাড্রেস করি, এটা মিসম্যানেজমেন্টের কারণে 8টা জায়গায় নষ্ট হয়েছে। পরিবহন সেক্টরে যদি কথা বলি, আমি চেক করে দেখলাম কোনো ডাটায় কতগুলা পরিবহন চলে, কতগুলা বাস চলে, কোনো ডাটা নাই। কি একটা রাষ্ট্র আমরা আমাদের। আমার প্রফেসর আমাকে বলতো, যদি 1 মিনিট বাড়িয়ে দেন, 1 মিনিট শেষ করব। আমার প্রফেসর আমাকে বলতো যে মুসলমান বিশ্বে কোনোদিনও রিসার্চ কাজ করে না। বলে কেন কাজ করে না? কারণ তোমাদের জনসংখ্যার ক্যালকুলেশন ঠিক নাই। যদি স্যাম্পল সাইজ ঠিক না থাকে, তার রিসার্চের ফল ঠিক আসে না। আমাদের কয়টা পরিবহন আছে, কয়টা কি আছে, সেটা আমরা জানি না মাননীয় স্পিকার। এই জন্য এক্সাক্ট পলিসি নিতে গেলেও পলিসিগুলো আমাদের ফাংশন করে মাননীয় স্পিকার। এই জন্য একুরেট ডাটা, বাস ট্রাক কয়টা কত তেল যায়, সেটার একটা একুরেট লিমিটেশন থাকে। তাহলে আমরা এটা ফাংশন করার ক্ষেত্রে হেল্প করতে পারি মাননীয় স্পিকার। সুতরাং তথ্য ঘাটতিটা আমাদের দূর করতে হবে, আস্থায় নিয়ে আসতে হবে। এবং আমরা বিভিন্ন জায়গায় তথ্য দেখছি অকটেনের নাকি অনেক উপচে পড়া সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দেখলাম সুপার পেট্রো মেঘনা এমডি নিজেই সাক্ষাৎকার দিয়ে বলতেছে আমাদের তেল আছে, সরকার নিচ্ছে না, আর আমরা বলতেছি তেল পাচ্ছি না। আসলে বাস্তবতাটা কোনটা সেটা এখন পর্যন্ত ক্লিয়ার যদি হইতে পারতাম, তাহলে মনে হয় আমাদের জন্য সুবিধা হইতো। বিপিসি গত বছর 52,000 কোটি টাকা 11 বছরে লাভ করেছে, আর বলতেছে আমাদের 36,000 টাকা ঘাটতি দিতে হবে। মাননীয় স্পিকার, এত দাম বাড়াইলে আমাদের রাষ্ট্রের মানুষের তো নাবিশ্বাস হয়ে যাবে। সব মিলে যদি বলতে চাই, আমাদেরকে যদি সব মিলে একত্রিত কাজ করতে হয়, একটা ওয়েল
ভিশন, ডেকোরেটেড ম্যানেজমেন্ট, দুইটাকে ঠিক করতে হবে। সবাই মিলে বসে যেখানে ফেইলিওর হচ্ছে সেখানে অ্যাড্রেস করতে হবে। জি, ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ। জনাব সালাউদ্দিন আহমদ, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় বিরোধী দলীয় নেতাকে আজকে এই জাতীয় একটা সংকটের বিষয় নিয়ে তিনি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন, উত্থাপন করেছেন। আমরা শুধু অনুরোধ করেছিলাম মুলতবি প্রস্তাব বাদ দিয়ে 68 বিধিতে আমরা করতে পারি। তো আপনাকেও ধন্যবাদ, আপনারা গ্রহণ করেছেন। তবে এটাকে আমি সংকট বলতে চাই না, শুধু প্রস্তাবের কারণে আমি এখানে সংকট শব্দটা ব্যবহার করলাম, যেহেতু আপনি দেশব্যাপী তীব্র জ্বালানি সংকট বিষয়টা বলেছেন, উল্লেখ করেছেন। আমরা গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখব, আলাপ আলোচনা করব। আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে এই মহান জাতীয় সংসদ থাকবে। জাতীয় সংসদের বাইরে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হোক, সেটা আমাদের কাম্য নয়। যদি সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয় সেটা অন্য বিষয়। আগে মহান জাতীয় সংসদ ছিল শুধুমাত্র কেন্দ্র, বিন্দু ছিল অন্য জায়গায়, অথবা এটা ছিল বিন্দু, কেন্দ্র ছিল অন্য জায়গায়। কিন্তু আমরা কেন্দ্রবিন্দুটা এখানেই রাখতে চাই। আমি এই জেনারেল আলোচনা এই জন্যই করছি, তথ্যভিত্তিক আলোচনা মাননীয় জ্বালানি প্রতিমন্ত্রী করেছেন এবং মাননীয় জ্বালানি মন্ত্রী করবেন। আমি জিজ্ঞেস করতে চাই, এটা যদি সংকট হয়, জ্বালানির কারণে কি মাননীয় স্পিকার বোরো চাষ ব্যাহত হয়েছে? 14 এপ্রিল পার হয়ে যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারপরে সহনীয় মাত্রায় জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সাথে কিছুটা সামঞ্জস্য রেখে। আমাদের অর্থনীতি যেহেতু একটা সার্টেন মাত্রা পর্যন্ত সহ্য করতে পারে, সেই রেঞ্জের মধ্যে নিয়ে এসছে এবং জনগণের যাতে দুর্ভোগ সৃষ্টি না হয়, জাতীয় জীবনে যাতে আমরা সংকটে না পড়ি, সেজন্য একটা চেক অ্যান্ড ব্যালেন্স হিসাবে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। কোথাও 15 টাকা, কোথাও 20 টাকা, কোথাও 25 টাকা। পার্শ্ববর্তী দেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে কোথাও 50%, কোথাও 100% জ্বালানি তেলের এবং অন্যান্য জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, ইনক্লুডিং ইউনাইটেড স্টেটস। এখন আমাদের প্রশ্ন হলো, কোনো মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে কিনা যদি সংকট হয়? কোনো কলকারখানা, চাষাবাদ, বোরো চাষ, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য সব কিছুই স্বাভাবিক চলছে, তাহলে সংকটটা কোথায়? হ্যাঁ, যে সমস্ত বিষয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে, কোথাও কালোবাজারি হচ্ছে, কোথাও মজুদ হচ্ছে, কোথাও ধরা পড়ছে, কোথাও পাচার করার বিষয়ে কথা উঠেছে। হ্যাঁ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনেকে অঙ্গুলি নির্দেশ করেছে, কি করছে? এগুলো যে ফাইন্ড আউট করলো, এগুলো তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই করেছে। এটা র্যাব করুক, পুলিশ করুক, অন্য বাহিনী করুক, বিজিবি করুক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই তো করেছে। পুলিশের কাজ তো আর জ্বালানি মন্ত্রণালয় করতে পারে না। কিন্তু যেখান থেকে এগুলো উদ্ধার করা হয়েছে, এ সমস্ত মজুতকারী বা কালোবাজারি অথবা অনলাইনে তেল কালোবাজারের যে চক্র, এ বিষয়ে যদি কথা বলতে চাই, একটা ভালো অ্যাটমসফিয়ার বজায় রাখার জন্য আমরা কেউ কোনো রাজনৈতিক দলের কথা বলবো না। কারণ কালোবাজারির পরিচয় কালোবাজারি, দুষ্কৃতিকারীর পরিচয় দুষ্কৃতিকারী। যদি অতীতের মতো আমরা আগের কালচারে ফেরত যাই, যে আপনার রাজনৈতিক দলের এই কর্মী করেছে, বিরোধী দলের এটা করেছে, অমুক এটা করেছে, সেই কালচার তো আমি যেতে চাই না মাননীয় স্পিকার। সুতরাং আমরা এখানে দোষারোপের কোনো রাজনীতি দেখছি না। ধন্যবাদ জানাই মাননীয় বিরোধী দলের নেতাকে যে আপনি আলাপ আলোচনা করতে চেয়েছেন, সরকারি দল বিরোধী দল মিলে যদি কোনো রকমের সংকট হয়, এবং সেই ক্ষেত্রে জাতীয় ভিত্তিতে, জাতীয় ইস্যুতে সবসময় আমরা এক থাকব। যেমনভাবে আমরা এক থেকেছি বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে যে জাতীয় ঐক্য আমাদের মধ্যে গঠিত হয়েছে, সৃষ্টি হয়েছে, সেই ঐক্যটাকেই শক্তিতে রূপান্তরিত করে আমরা এই নেশনকে এগিয়ে নিয়ে যাব, জাতিকে এগিয়ে নিয়ে যাব।
সেখানে আমরা একমত। এই ইস্যুগুলো সাধারণত এইভাবে জাতীয় সংসদে আলোচনা কখনো আগে হয়নি মাননীয় স্পিকার। আমার অন্তত সংসদীয় রাজনীতি ইতিহাস আমি দেখেছি বিগত দিনে কোনো সেশনে একটা বা দুইটার বেশি মুলতবি প্রস্তাব আলোচনা হয়নি। 68 বিধিতে খুব রেয়ার আলোচনা হয়েছে। কিন্তু আমরা এই জাতীয় সংসদের আলোচনাকে অর্থবহ করতে চাই। এই আলোচনাটাকে শুধুমাত্র আলোচনায় টকড আউট করে দিতে চাই না। এখান থেকে যদি কোনো সলিউশন বেরিয়ে আসে সেটা আমরা গ্রহণ করব এবং মন্ত্রণালয়ের সেটা আমরা এক্সিকিউট করব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা নির্দেশনা চাইব, সেটা আমরা বাস্তবায়ন করব। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর এখানে আমাকে একটু প্রশংসা করতেই হয়। উনি প্রশংসা পছন্দ করেন না, তারপরেও করতে হয়। তিনি যদি দিক নির্দেশনা না দিতেন, আইনশৃঙ্খলা বাহিনী সহ এবং স্থানীয় পর্যায়ের জেলা পর্যায়ের ডিসি, এসপি এবং যারা পেট্রোলিয়াম সেক্টরে কাজ করে তারা সহ যদি মাঠ পর্যায়ে সবাই তদারকি না করত, তাহলে বড় ধরনের বিশৃঙ্খলা হতে পারত। প্রত্যেকটা পেট্রোল পাম্পে, প্রত্যেকটা ডিপোতে ডেইলি ভিত্তিতে রুটিন করে সেখানে তদারকি করা হয়েছে, সেখানে সমস্ত ডাটা সংরক্ষণ করা হয়েছে এবং সকাল বিকাল সেখানে মনিটরিং করা হয়েছে কোনো রকম অনিয়ম হচ্ছে কিনা। তারপরেও কিছু কিছু অনিয়ম হয়েছে, কারণ যেখানে দ্রব্যমূল্য কম থাকে সেই দ্রব্যটা মজুত করার, পাচার করার এবং অপচয় করার একটা প্রবণতা এটা হিউম্যান বিইংয়ের মধ্যে থাকে। এবং যেগুলো বর্ডার এরিয়া, ওখানে আপনি দেখবেন একটা ডিম মানে আন্ডাও এই পার থেকে ও পারে যায়। সেটা আমার চাকরি জীবনের অভিজ্ঞতা। যেমন চাঁপাইনবাবগঞ্জে, যেমন নওগাঁতে, বিভিন্ন বর্ডারে তারা এটা স্বাভাবিক ব্যবসাই মনে করে অনেকটা, যে ইদার উদার করে যে মূল্য। আমি আমার চাকরি জীবনে দেখেছি ডিম পাচার হয়ে আসতে বর্ডার থেকে। এখানে ডিমের চাহিদা, যখন ডিসি সাহেব এটা বন্ধ করলেন তখন স্ট্রাইক করে দিল মানুষ, বললে যে এটা তো আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা মিঠায়। তখন টেকনিক্যালি সেটা অ্যাভয়েড করা গেল। এগুলো আমি ইন্সপায়ার করছি না, এটা স্বাভাবিকভাবে যে দেশের যে বর্ডার এরিয়াতে যা কিছু দ্রব্যমূল্য কম থাকে সেটা পাচার হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু আমরা সাকসেসফুলি দুই একটি এক্সেপশনাল ঘটনা বাদে আমাদের জ্বালানি তেল বা অন্য কোনো কিছু পেট্রোলিয়াম জিনিস বা সিলিন্ডার কোনো কিছু পাচার হতে দেই নেই সাকসেসফুলি। অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৃতিত্ব কোনো সরকারের সময় কেউ স্বীকার করে না, কারণ যত দোষ নন্দ ঘোষ। এখানেও তাই হয়েছে, যা কিছুই হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেই উত্তরাধিকার সূত্রে যা পেয়েছে সেটা আপনারা জানেন। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি আল্লাহর রহমতে সমুন্নত রাখতে সক্ষম হয়েছে এই পর্যন্ত। যেই ইনফ্রাস্ট্রাকচার, যেই জনবল এবং যেই পুলিশ কাঠামো এবং যে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, সেই অবস্থায় এর চাইতে বেশি কিছু কি আপনারা আশা করতে পারতেন? এখন আমরা এই পুলিশ বাহিনীকে মোরালি স্ট্রং করার জন্য আমরা মোটিভেট করছি, তাদেরকে ওয়েল ইকুইপড করছি এবং আমরা যে সমস্ত যানবাহন ধ্বংসপ্রাপ্ত হয়েছে বিগত মুভমেন্টের সময় সেগুলো পরিপূরণ করে এবং আমরা একটা স্ট্রাকচার রেডি করে জনবলগুলোকে আমরা সঠিকভাবে যাতে আইনশৃঙ্খলা নিয়োজিত কার্যক্রমে সঠিকভাবে ব্যবহার করতে পারি, জনবান্ধব এবং পাবলিক ফ্রেন্ডলি যাতে একটা বাহিনী হিসেবে এস্টাবলিশ করতে পারি, সেই জন্য কাজ করছি মাননীয় স্পিকার। আমরা ওভারনাইট এই বাহিনীকে ঢেলে সাজাতে পারবো না, সেজন্য সময় লাগবে। আমরা ওভারনাইট অন্যান্য কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের আছে, যেগুলো বিজিবি সহ, এপিবিএন সহ, র্যাব সহ আরও অনেক বাহিনী আমাদের আছে, কোস্টগার্ড সহ সব জায়গায় আমরা তাদেরকে এমনভাবে কার্যক্রমের জন্য আমরা মনিটরিং করছি, নির্দেশনা দিচ্ছি, যার সুফল দেশবাসী পেয়েছে। আপনারা জানেন নিশ্চয়ই চট্টগ্রামের একটা জায়গা অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল, রাষ্ট্রের বাইরে আর একটা রাষ্ট্র হয়ে গেছিল। সেই সলিমপুর জঙ্গলকে আমরা কিভাবে উদ্ধার করেছি এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে এসেছি। যেখানে র্যাবের অফিসাররা দিনের বেলায় যেতে সাহস করতো না, তাদেরকে হত্যা করা হয়েছে, সেই রকম অঞ্চলকেও আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর কাছে নিয়ে এসেছি। সুশৃঙ্খলভাবে আমরা এখন পরিচালিত করছি। সমস্ত যেগুলো দাগি আসামি সহ আর্মস ক্যাডার যে সমস্ত চট্টগ্রাম এলাকায় ছিল, আপনারা দেখছেন নিউজ পেপারে, তাদের উপরে আমরা কিভাবে অ্যাকশন নিচ্ছি সব কিছু এখানে বলা যায় না তদন্তের স্বার্থে। আপনারা দেখবেন ইনশাআল্লাহ সুন্দরবনে যেভাবে আমরা এখন একটা সুপরিকল্পিতভাবে
আমরা যে অপারেশন চালাচ্ছি, যে ইয়েতে সমুদ্র অঞ্চলে যেখানে উৎপাত শুরু হয়ে গেছিল, সেখানে আজকে কোনো উৎপাত নাই। তারপরও দুই একটা বিচ্ছিন্ন ঘটনা যে ঘটে না তা নয়। যদি সে সমস্ত বিষয় মাননীয় এমপি সাহেবরা এবং স্থানীয় প্রতিনিধিরা আমাদের নলেজে নিয়ে আসে, অবশ্যই আমরা আপনাদের সাথে আলোচনা। মাননীয় মন্ত্রী, শেষ হয়ে থাকলে শেষ হয়েছে নাকি 2 মিনিট সময় চাচ্ছেন? না, যদি আপনার বক্তব্য ধারাবাহিকতা 2 মিনিটের মধ্যে শেষ করেন তাহলে দয়া করে 2 মিনিটস প্লিজ। জি মাননীয় স্পিকার, আর কি বলবো। সুন্দরবন থেকে সলিমপুর জঙ্গল, বর্ডার এরিয়া থেকে সমস্ত জায়গায়, ঢাকার কেন্দ্র থেকে সমস্ত এলাকায়, পেরিফেরি থেকে সেন্টার পর্যন্ত ইনশাআল্লাহ আগামী দিনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আমরা এমনভাবে কর্মকাণ্ডে নিয়োজিত করব আপনাদের সহযোগিতায়। ইনশাআল্লাহ বাংলাদেশে যেটা আমি বলি যে মব কালচার আর থাকবে না, সেটা আমরা অবশ্যই প্রতিষ্ঠা করব। যে কোনো রকমের অপরাধ শূন্যে নিয়ে আসা যায় না, পৃথিবীর কোথাও নজির নাই, কিন্তু আমরা একটা এমন পরিস্থিতি নিয়ে আসতে চাই যাতে সকল রাষ্ট্রের মধ্যে আমরা বাংলাদেশকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি যে বাংলাদেশের মানুষ যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, ইনশাআল্লাহ এখানেও বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলা সহ সমস্ত পরিস্থিতিতে আমরা একটা নজির স্থাপন করব। আমি আপনার সময় বাঁচিয়ে দিলাম মাননীয় স্পিকার, আপনি তো অর্ধেক মতো আমার থামায় দিলেন, আমি আর কথা বলতে চাই না। আমি আবারও ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় সবাই যারা অংশগ্রহণ করবেন তাদেরকে অগ্রিম, এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি আমরা এই অ্যাটমসফিয়ারটা বজায় রাখবো। মাননীয় বিরোধী দলীয় নেতা যদি আবার আলোচনা করেন, অবশ্যই উনি অনেক তথ্য দিবেন। আশা করি অন্তত আপনারা প্রেসে অথবা অন্যান্য জায়গায় যাতে কোনো বক্তব্যে সরকারের এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে নেতিবাচক কোনো ধারণা না পড়ে সেইভাবে দয়া করে বক্তব্য রাখবেন। আমরা সবাই একসাথে আপনাদের সাথে আলোচনা করে চলতে চাই এই যাত্রী। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, সময় খুব বেশি বাঁচান নাই, 24 সেকেন্ড বাকি ছিল, তারপরে ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন ঢাকা 12 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সাইফুল আলম। জনাব সাইফুল আলম, আপনার সময় 5 মিনিট বরাদ্দ। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ভাবছি যে আজকে কি তেলের আলোচনা না, স্বরাষ্ট্রমন্ত্রীর সাবজেক্ট আমি হারাই ফেলেছি। কারণ একটা স্টার নিউজে একটা পত্রিকা বেরোচ্ছে বা খবর যে কারণ বাজারে ডেইলি 1 কোটি টাকা চাঁদাবাজি হয়। তা আস্তে 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 আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো জি 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 আপনি আমাকে সাহায্য করেন। তো আমি বলছি যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কাজ খুঁজে পাচ্ছেন না, তা আমি একটা কাজ দিলাম। আর আমি বুঝি যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অনেক গুণে গুণান্বিত, সেটা বলতে বেশ সময় লাগবে। মাশাআল্লাহ। তো তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্রাইম মিনিস্টারের পক্ষে কথা বলেন, তিনি আইনমন্ত্রীর পক্ষে কথা বলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সে কারণে তিনি আপনার তেলমন্ত্রীর পক্ষেও কথা বলেন। সে কারণে তিনি তার নিজের দায়িত্ব দিতে ভুলে যান, তাহলে তাকে দায়ী করা যাবে না বোধ হয়। তো আমাদের আপনার তেল গ্যাসের প্রতিমন্ত্রী যশোরের অনিন্দ্য সাহেব বলেছেন আগামী শনিবার ঠিক হয়ে যাবে। তা আমি ধন্যবাদ জানাই, তিনি আগামী ঈদের কথা বলেন নাই। মাননীয় স্পিকার, আমাদের এটা খুব সুন্দর, আমাদের ট্রেজারি বেঞ্চ বলেছেন যে সংসদে আলোচনা করার পরিবেশ থাকা দরকার, আমরা পরিপূর্ণভাবে সাপোর্ট করি। কিন্তু আমি বেশ কয়েকবার আলোচনার জন্য নোটিশ দিয়েছি, দুর্ভাগ্য যে আমি সুযোগ পাইনি মাননীয় স্পিকার। তো এই সম্পর্কে, তেল সম্পর্কে ঘাবড়াইয়েন না। তো সমস্যা কিছু হয় নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন একটু একটু সবর করেন, কোনো সমস্যা হয় নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে একজনকে
স্পটে হত্যা করা হয়েছে পেট্রোল পাম্পে, আশা করি আপনি ভুলে যান নাই। এখন দেশের যে সমস্যা, এই পেট্রোলের সমস্যা, এইটা আসলে সরকারের সৃষ্টি না, সেটা ইসরায়েলের সৃষ্টি এবং তার প্রভুর সৃষ্টি। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম যে সরকার তার নিন্দা করতে পারলেন না সঠিকভাবে। মাননীয় স্পিকার, তেলের সরবরাহ 1/3 আমরা বলছি যে এটা আমরা সরজমিনে দেখেছি। আপনি জানেন এই যে আমাদের এই দক্ষিণ প্লাজার পাশে পেট্রোল পাম্প, সেখানে সরজমিনে আমরা আমাদের মাননীয় বিরোধী দলের নেতার নেতৃত্বে গিয়েছিলেন, আমি নিজে ছিলাম, যেটা আমার সংসদীয় এলাকা। দে আর গেটিং 1/3 অফ টোটাল মানে সাপ্লাই, যেটা আগে পেতেন। আগে তারা 3 গাড়ি পাতেন, 1 গাড়ি পান। এর কি উত্তর আমি জানি না। তো কাজেই দীর্ঘ লাইন, সমস্যা নাই, কারণ অনেক কিছুতেই আসলে সরকারি দল সমস্যা মনে করেন না, এটা আমরা গত ঈদেও দেখেছি, আর বলতে চাই না। তো কাজেই আমরা, এটা আসলে রাজনীতি না, দেশে তেলের সরবরাহ মজুদের ব্যাপক ধরনের সমস্যা আছে। আমাদের এক মাননীয় সংসদ সদস্য বলেছেন যে দেশের তেলের চাহিদার 75% এটা কয়েকটি প্রতিষ্ঠান এটা মিটায়, এর মধ্যে 4টা বেসরকারি, 1টা সরকারি। কিন্তু সেই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তেল সরবরাহ করতে নিষেধ করা হয়েছে। তার নাম আমাদের ভাই বলেছেন, মাননীয় সংসদ সদস্য, আমি আর বলতে চাই না। তার কাজে এই রহস্য আমি আসলে বুঝতে চাচ্ছি না যে হোয়াট ইজ দিস, এটার কারণটা কি। তেলের লাইনের বিরাট লাইন, অথচ তাদেরকে বলে দেওয়া হলো যে সরবরাহ করা যাবে না। আমাকে সময় দিলে আমি নামঠাম বলতে পারি, চিঠিপত্র দেখাইতে পারি। তো কাজে মাননীয় স্পিকার, আজকে আমাদের সরকারি দল বলেছেন যে আলোচনায় বসার জন্য। আমরা আহ্বান করতে যাই যে আমাদেরকে তেল সরবরাহ, মজুদ ইত্যাদি সম্পর্কে আমাদের এক্সেস দেওয়া হোক। আমরা সকল তথ্য পেতে চাই মাননীয় স্পিকার, সকল তথ্য পেতে চাই। কাজেই আজকে আপনার চোখ বুঝলে তো প্রলয় বন্ধ থাকে না মাননীয় স্পিকার। আজকে আপনার সংসদ ভবনের থেকে শুরু করে বিজয় সরণি পর্যন্ত তেলের লাইন, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আপনি বলছেন কোনো সংকট নাই। এটা তো হতে পারে না। কাজে মাননীয় স্পিকার, আমরা মনে করি মাননীয় সদস্য, সময় শেষ, 1 মিনিট বাড়ালাম। মাননীয় স্পিকার, 1 মিনিট না, আপনি আশা করি আমাকে 5 মিনিট না, দেবেন। আমি 5 সময় মিনিট হবে না, দিবেন। আমাদের টাইম শেষ, বলে ফেলেন প্লিজ। জি 5 মিনিট দেবেন, এই Thank you. জন্য যে Thank you. আমাদের সরকারি দল এ ব্যাপারে একমত হয়েছেন। কাজে আমার মনে হয় যে আমরা যে সরকারি দলের কাছ থেকে প্রস্তাব চাচ্ছি, আর কি প্রস্তাব চাচ্ছি, আপনারা প্রস্তাব করেন যে কিছুটা বলাও হয়েছে, ন্যাশনাল ক্রাইসিস হইলে আমরা কেন একমত হতে পারি না, কেন আমরা সরকারি দল বিরোধী দল এগুলো আলোচনা করি। লেট দেয়ার বি এ কনসেনসাস, আমরা আলোচনা করি, সমস্যা নাই বলে সমস্যা এড়িয়ে গেলে তো হবে না। এক পেট্রোল পাম্পে একজন গাড়ি চালক বলছে যে ভাই আপনারা গাড়ি পান কোথায়, তেল পান কোথায়। এখন কি আমি প্রশ্ন করব যে মাননীয় প্রাইম মিনিস্টার কোথায় তেল পান, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় তেল পান? এরা যদি পাবলিক প্রশ্ন করে, এর উত্তর আমাদের আছে। তো কাজে আমার মনে হয় যে আমাদের তেলের সরবরাহ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, আমাদের কিন্তু একটা টাইম রেস্ট্রিকশন আছেন। মাননীয় বিরোধী দলের নেতা বক্তব্য রাখবেন এখন। মাননীয় বিরোধী দলের নেতা বক্তব্য রাখবেন। জি মাননীয় সদস্য, আমাদের মাননীয় বিরোধী দলের নেতার বক্তব্য শুনি আমরা, তারপর বিদ্যুৎ মন্ত্রী বক্তব্য রাখবেন। আচ্ছা 1 মিনিট বলেন প্লিজ। জি 1 মিনিট। যে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের দেশে আমি বলতে চাই যে তেল গ্যাস অনুসন্ধান করার যে মানে বাপেক্স আছে, এটাকে সক্ষমতায় নিয়ে আসা উচিত। আমরা স্বাধীনতার 54 বছর পর্যন্ত আমরা এটাকে আনতে পারি নাই। আমাদের দেশের যে তেলের এরিয়া, গ্যাসের এরিয়া, এগুলাতে আমরা আসলে এখনো পর্যন্ত আমরা অনুসন্ধানকে ফুলফিল করতে পারিনি। কাজে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং কনসার্ন ডিপার্টমেন্টকে এটা বলবো, আমরা আমাদের সক্ষমতা বাড়াই।
আমরা সক্ষমতা বাড়াই, তাইলে সমস্যার সমাধান হবে। দোষারোপের রাজনীতি পরিত্যাগ করতে হবে। আজকে অমুকে চোর এগুলা বললে সমাধান হবে না। তেলের লাইন দীর্ঘ আছে, একথা প্রতিদিনই পত্রিকা ছাপা হচ্ছে, টেলিভিশনে দেখা হচ্ছে। সত্যকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় নেতা, আপনার সময় 13 মিনিট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার এত সময় নাও লাগতে পারে, তাহলে তো আরো বেশি সবাই ভালো হবে। সময় চেয়ে নেয়, আমি কিন্তু সময় অনেক সময় ফিরিয়ে দিই। আজকে সেটি হওয়ার সম্ভাবনা আছে এবং এর জন্য আমি প্রথমেই সরকারি দলকে ধন্যবাদ জানাতে চাই। কেন চাই এই কারণে 300 বিধিতে মাননীয় মন্ত্রী যে বিবৃতিটা দিয়েছিলেন, সেই বিবৃতি থেকে আজকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিরে নাই, তবে 90 ডিগ্রি পর্যন্ত ঘুরে গেছে আজকে। এই বিবৃতি যদি সেই দিন দেওয়া হতো, হয়তো আমার নোটিশের ভাষাও ভিন্ন হতে পারত। সেদিন কিন্তু এমনভাবে বিবৃতিটা আমাদের সামনে এসেছিল যে বাংলাদেশে আসলে জ্বালানির, আমি শুধু তেল বলবো না, জ্বালানির কোনো সংকট নাই, বরঞ্চ আগের চাইতে সরবরাহ বেশি, সেল বেশি। কোনোভাবে এইটাকে ম্যানিপুলেট করা হচ্ছে, এই জন্য কিছু কিছু সমস্যা হয়তো বা দৃশ্যমান হচ্ছে, এটা বাস্তবতা নয়। সেদিনকার যদি আমি বিবৃতির সেন্স বুঝে থাকি, আমার কাছে এটাই মনে হয়েছিল। ইতিমধ্যে একজন আলোচনায় বলেছেন যে একজনকে গাড়ি চাপা দিয়ে মারা হয়েছে, আরও 3 জন কৃষক কিন্তু এই 2 লিটার 4 লিটার তেল সংগ্রহ করতে এসে হিট স্ট্রোকে মারা গেছে। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। এই দীর্ঘ সময় ধরে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ যে মানুষগুলা কষ্ট করেছেন, আমরা আসলে এখানে যারা বসা আছে, আমরা কিন্তু সেই কষ্টের ভাগ নিতে পারিনি। আমি দেখতে গিয়েছিলাম, দেখলাম যে দুপুরবেলা চাটাই বিছিয়ে লোকেরা গাড়ি রেখে পাশে ফুটপাতে ঘুমাচ্ছে। 2-1 জনকে একটু ডেকে উঠালাম, জিজ্ঞেস করলাম। কেউ বললেন যে আমি 14 ঘন্টা ধরে আছি, কেউ বললেন আমি 5 ঘন্টা ধরে আছি, বিভিন্ন মেয়াদে বললেন। কিন্তু আমি 5 ঘন্টার নিচে কাউকে পেলাম না। আমি যখন জিজ্ঞেস করলাম যে ঘন্টার পর ঘন্টা আপনারা অপেক্ষা করে কতটুকু পাবেন, তারা বলল যে ম্যাক্সিমাম অফ 2000 টাকা, এই পরিমাণ তেল আমরা সংগ্রহ করতে পারবো, যারা গাড়ির মালিক। আর যারা বাইকার, তাদেরকে জিজ্ঞেস করলাম, একজন পেলাম, সে বলল যে আমার অয়েল পাস আছে, আমি 1000 টাকা নিতে পারবো। বাকিরা বলল যে 150 থেকে 500-র ভিতরে আমার রেঞ্জ, আমি এইটুকু পাবো। আমি জিজ্ঞেস করলাম আপনারা আগে কি পরিমাণ রুজি করতেন? বলল যে 1500 থেকে 2000 পার ডে। এখন কয় যে এখন 500-700 পারি না। এই মানুষগুলোর জন্য আমার বেশি দুঃখ লাগে। এটা কিন্তু 2-4 জন, 100-200 না, হাজার হাজার মানুষ, এর উপর তাদের জীবিকা চলে। এখন 150-500 টাকার তেল দিয়ে সে কী করবে? তার তো ওই পেশাটাই চলবে না। যদি আমাদের সংকট নাই, তাইলে অন্তত ওই গরিব, দিন আনে দিন খায় মানুষের পর্যায়েরা, এদের দিকে কি আমরা একটু সুদৃষ্টি দিতে পারবো? দেওয়া উচিত বলে আমি মনে করি। এরপরে যারা প্রফেশনাল গাড়ি চালায়, যারা ক্যাবিং করে, তারা এটার উপরে একটা রেন্ট তাদেরকে পে করতে হয়, আবার তার ফ্যামিলি চালাইতে হয়। এখন আমি যিনি ওই কাজ করি না, আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করি, আমার জন্য 2000, তার জন্য 2000, এরকম করলে তো ওরা বাঁচবে না। এই ইন্ডাস্ট্রিটাই তো হুমকের মুখে পড়বে। তাদের বিষয়গুলো আমাদের সিম্প্যাথেটিক্যালি দেখা উচিত। আজকে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রতিমন্ত্রীকে। সেদিন তিনি আমাকে চাচা বলেছিলেন, জানি না আমার বয়স হতো কিনা। তা আমি যশোরে তাকে বুকে টেনে নিয়েছিলাম, আর তিনি যথার্থই স্মরণ রেখেছেন। যশোরের ডাব থেকে পানি বের করেই আমি ওনাকে পান করিয়েছিলাম। আমি ঢাকা থেকে নেইনি ওটা। আলহামদুলিল্লাহ, তিনি যে মনে রেখেছেন, এই জন্য তাকে ধন্যবাদ। তিনি খুবই পজিটিভ অ্যাপ্রোচে আজকে কথা বলেছেন এবং আমি মনে করি যে একটা রিয়েলিস্টিক বক্তব্য রেখেছেন। শুধু এক জায়গায় হালকা একটু সুই হাতে নিয়েছিলেন। উনি মাথায় হাত দিয়ে লজ্জা পাইছেন, আমি আর ওইটা বলতে গেলাম না। আসলে চালাক লোকেরা কি বলে, একটা কঠিন গালি দেওয়ার পরে বলে যে আমি গালি দেওয়া পছন্দ করি না।
যেটা আমি পছন্দ করি না এটা আমি করবই না। এই সংসদে আমরা প্রথম দিনই অনুরোধ করেছিলাম যে আমরা আসুন জনকল্যাণে কথা বলি, আমরা পরস্পরকে দোষারোপ কিংবা ক্যারেক্টার অ্যাসাসিনেশন আইদার পার্টি ওর পার্সন আমরা ওই দিকে না যাই। কিন্তু এখনো বন্ধ হয়নি, মাত্রা বোধহয় কিছু কমে এসেছে, ঠিক 8 মাত্রার ভূমিকম্প না, কিন্তু 4-5 মাত্রায় এখনো কিন্তু ভাইব্রেট করতেছে। এগুলো বন্ধ হওয়া উচিত। আমরা কনস্ট্রাকটিভ হই, সরকারি দলও কনস্ট্রাকটিভ হোক, আমরাও কনস্ট্রাকটিভ, সেইভাবে বিষয়গুলোকে আমরা রিজলভ করি এবং আমরা পারবো, কেন পারবো না? দুনিয়ার অনেক দেশই তো পারে, তো আমাদের না পারার কি আছে? আমরা এই পারার কালচারে যেতে চাই, না পারার কালচারে থাকতে চাই না। মাননীয় স্পিকার, এটা একটা ক্রাইসিস, আমরা আগেই বলেছি যে এটা আমাদের সরকারের তৈরি নয়, কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্টে বেশ কিছু প্রবলেম হয়েছে। এই জায়গায় যদি আমরা সবাই ওপেন হার্ট নিয়ে বসতে পারতাম, কথা বলতে পারতাম, যদি কমন প্ল্যাটফর্ম থেকে অ্যাড্রেস করতে পারতাম, মানুষ একটা আস্থার জায়গা খুঁজে পেত এবং আমরা বাস্তবধর্মী অ্যাড্রেস করতাম। আমি মনে করি আজকে যেটা প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে সঙ্গত কারণেই কিছু রেশনিং করা হয়েছে সতর্কতার জন্য, দ্যাট ইজ গুড। সেই কথাটা আমরা একসাথে বলতাম, কিন্তু প্রথম দিন তো এই বিবৃতি আসে নাই, প্রথম দিন এসেছে অন্যরকম। অলরেডি আমার কলিগ বলেছেন, আমরা পাম্পে গিয়েছি, জিজ্ঞেস করেছি যে আপনারা জ্বালানি আগের চাইতে বেশি বিক্রি করছেন, কই মোটেই না, পাই 1/3 বিক্রি করবো কেমনে বেশি, আমরা যা পাই তাই আমরা বিক্রি করি। তবে কিছু অসৎ লোক সবসময় সুযোগ নেয়, এই ধরনের পরিস্থিতি যখন আসে ওরা সুযোগের অপেক্ষায় একদম খাপ ধরে বসে থাকে। আমি বলবো সেই লোক আমি হলে আমাকে ছাড় দেবেন না। জাতির স্বার্থে আমি হইলে আমাকে ধরুন, পাকড়াও করুন, বরঞ্চ সাধারণ মানুষের চাইতে আমাকে আরো বেশি করে এক্সপোজ করে দেন। যারা অসৎ তারা কোনো দলের হতে পারে না, এরা দলের সুযোগ নেয়, সুবিধা নেয়, কিন্তু দল যদি বিপদে পড়ে ওই সবার আগে ফেলাবে। এই সমস্ত সুযোগ সন্ধানীদেরকে সামান্য কোনো অ্যালাউন্স দেওয়া উচিত নয়। আমার 2 নম্বর অনুরোধ যে এই হাউসে বসে আমরা যে কথাগুলো বলবো এটা কিন্তু হাউসের এই প্যারাডাইমের ভিতরে থাকছে না, গোটা দুনিয়ায় চলে যাচ্ছে এটা। সুতরাং এই কথার ওয়েটেজ থাকতে হবে, কথাগুলো অথেন্টিক হতে হবে, সত্য তথ্য নির্ভরশীল হতে হবে এবং দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। আজকে একটা বললাম, কালকে আরেকটা বললাম, জনগণ আমাদের কথা বিশ্বাস করবে না। একই সাবজেক্টের উপরে কথার যেন ধারাবাহিকতা থাকে আর ময়দানে যেন তার ইমপ্লিকেশন থাকে। এই দুইটা যখন জনগণ খুঁজে পাবে তখন আমাদের কোনো স্টেটমেন্ট করারও দরকার পড়বে না, প্রত্যেকের বিবেক আছে। আমরা জ্বালানির ক্ষেত্রে শুধু তেল গ্যাসের চিন্তা করছি, কেন আমরা ডাইভার্সিটি নিয়ে চিন্তা করব না? কেন আমাদের জাতির একটা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম একটা স্ট্র্যাটেজি থাকবে না এনার্জি জেনারেট করার ব্যাপারে? সেই বিষয়গুলো নিয়ে আমি মনে করি যে খোলামেলা আলোচনা আমাদের এখানেও হতে পারে, আবার এখান থেকে গঠিত কোনো কমিটির মাধ্যমেও হতে পারে। সেই জায়গায় আজকে সরকারি দল বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসছেন, মাননীয় মন্ত্রীর রেফারেন্স এসেছে, তিনি 2টো করেছেন, আর একটা সেশন করবেন কামিং শনিবারে। আচ্ছা, শনিবারের মধ্যে উনি বলেন নাই যে সমস্যার সমাধান হবে, উনি বলেছেন যে একটা সেশন হবে। আমি ওনাকে একটু হেল্প করলাম, আমি তাই শুনেছি। তো হ্যাঁ, আমরা কেন জয়েন্টলি করতে পারি না? কেন আমরা যদি জয়েন্টলি করতে পারতাম তাহলে আমাদের ডেমোক্রেসিটা সাস্টেইনেবিলিটির দিকে যাইত, মানুষ আশান্বিত হতো যে ভঙ্গুর ডেমোক্রেসি কোনো একটা জায়গা থেকে আবার রিফর্ম হওয়ার জন্য তারা লোড নিচ্ছে, তারা রিস্ক নিচ্ছে, আমরা তাদেরকে সহযোগিতা করব। তখন রাষ্ট্রের জনগণেরও অ্যাটিটিউডটা হবে পজিটিভ। আমরা ভালো হয়ে গেলে দেশ ভালো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই জায়গাটা যতদিন পর্যন্ত ভালো হতে পারবে না ততদিন পর্যন্ত দেশও ভালো হবে না। আমি কিছু ম্যাটেরিয়ালস আজকে রেডি করে নিয়ে এসেছিলাম, কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী আমার ম্যাটেরিয়ালস সব কিছু ভাষায় দিচ্ছে। আমি
আসলে কখনো এটা বলতে চাই না যে আমার গ্লাসের অর্ধেক খালি। আমি সব সময় বলতে চাই আমার গ্লাসের অর্ধেক ভরা আছে, কাজেই বাকিটাও আমাকে ভরতে হবে। আর যদি আমি খালি বলি তার মানে হচ্ছে অর্ধেক যখন খালি বাকিটাও ফেলে দে। আমি ওই থিওরিতে বিশ্বাস করি না। আসেন আমরা পজিটিভ অ্যাটিটিউডে, সরকারি দল বিরোধী দল বড় কথা নয়, এই হাউস বড় কথা। এই হাউসকে নিয়ে মুভ করি, আমরা মনটা ওপেন করি। আর আমি অতি বিনয়ের সাথে অনুরোধ করব, বয়স যাই হোক আমার কিন্তু সবগুলা সাদা, আমার মতো বুড়ো সাদা লোক এখানে খুব কম। তো এই দিক থেকে অনুরোধ করছি যে আসেন ওই ঠেলা ধাক্কার রাজনীতি এখানে বাদ দিই। এই জায়গায় আমরা সিনসিয়ার টক করি, পরস্পরকে রেসপেক্ট করি। আমরা যদি মিউচুয়াল রেসপেক্টটা শো করতে পারি, পুরা হাউস রেসপেক্টেড হবে। আমরা ওই জায়গাটায় যেতে চাই। উস্কানি আমাদেরকে দেয় অনেকে, এই গরম কাণ্ড ঘটান, ওইটা ঘটান, ওইটা ঘটান, আপনারা কি বিরোধী দল হইলেন। তাই আমি বলি যে ভাই, আমার তো যোগ্যতার পুঁজি এতটুকুই, আপনার পুঁজি দিয়ে যদি একটু সাহায্য করতেন। আল্লাহ আমাকে যে মুখ দিয়েছেন, আপনার দুটি ঠোঁট, তাইলে আমার এখানে জোড়া দিয়ে দেন, আমি আপনার ভাষায় কথা বলবো। আমি তো আল্লাহর দেওয়া আমার জিহ্বা, আমার ঠোঁটের ভাষায় আমি কথা বলবো, যেটা আল্লাহ আমাকে দিয়েছে। তা আমি সবাইকে অনুরোধ করব যে আমরা রংপুরের ঝাঁঝালো মরিচের কথা ভুলে যাই। আসুন সুন্দরবনের মদিটা একটু আমরা ঠোঁটে লাগাই। আমরা পারবো, ইনশাআল্লাহ আমরা পারবো। কেন পারবো না? শুধু একটা গুড ইন্টেনশন লাগবে আমাদের, এই জাতিকে আমরা বিল্ড আপ করবো। আমি প্রথম দিনই বলেছিলাম যে এই চেয়ারে বসা লোকগুলো এখন ওই চেয়ারে, আবার দুই দিকের চেয়ারে বসা অনেকে এখানে নাই। আমরা কোথায় থাকবো জানি না, আমাদের জেনারেশন থাকবে, আমাদের প্রিয় দেশ থাকবে। আসুন না একটা ভালো প্ল্যাটফর্ম দিয়ে যাই। এখনো মরতে পারি, এই জায়গায় পড়ে যেতে পারি। 19 জুলাই 2024 তো পড়ে গেছিলাম, 24 না 25-এ। সেই পড়া থেকে অনেকে উঠে আসে না। আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, আবার নিয়ে যেতে পারেন। হয়তো সংসদ প্লাজায় কালকে আমার জন্য আপনাদের দাঁড়ানো লাগতে পারে, কিন্তু একটু শান্তি নিয়ে মরি, যে দেশের জন্য ভালো কিছু করে যেতে পারলাম সবাই মিলে। আমাদের অ্যানসিস্টরস যারা ছিলেন, যেটুকু অ্যাটমসফিয়ার তারা আমাদেরকে দিয়ে গিয়েছেন, আমাদের সাকসেসরদের মিনিমাম এইটুকু আমাদের কাছে পাওনা। কিন্তু আমাদের সমাজ ওই জায়গায় নেই। আমরা আমাদের বেজ লাইনে আগে যাই, তারপরে ইনশাল্লাহ হিমালয়ের চূড়ায় আমরা আস্তে আস্তে উঠব। আমরা পারবো ইনশাল্লাহ, না পারার কোনো কারণ নেই। আমি স্পেসিফিক্যালি আমার কিছু। জি, মাননীয় নেতা আপনার বক্তব্য কন্টিনিউ করেন, সময় আরো বাড়িয়ে দেন 3 মিনিট দয়া করে। থ্যাংক ইউ সো মাচ। আমি সরি, সময়ের দিকে খেয়াল করতে পারি না, এই জন্য আপনার কাছে মাপ চাচ্ছি। আমরা এই বিষয়টাকে টোটালি অ্যাড্রেস করার জন্য এবং একটা টোটাল সলিউশনের জন্য যদি সরকারি দল ফিল করেন যে আমরা একটা কমন কমিটি করব, আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। আমাদের কিছু প্রপোজাল আছে, আমরা আপনাদের হাতেই তুলে দেব, কারণ এক্সিকিউশন হবে আপনাদের মাধ্যমে। আমরা শুধু পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারব, বাস্তবায়নটা করতে হবে সরকারকেই। ওখান থেকে সরকার যেটুকু মনে করে নিবে, যেটা মনে করবে যে এটা প্রযোজ্য না, ফেলে দিবে, অসুবিধা নেই। সেই ওপেন হার্ট নিয়ে আমরা বসতে চাই। এরকম কোনো শর্ত নেই যে যা পরামর্শ দিব তাই মানতে হবে। যদি পরামর্শ এইরকমই হয়ে যায়, এটার পরামর্শ থাকে না, এটা ডিকটেশন হয়ে যায়। আমরা ওই ডিকটেশনও পছন্দ করব না। কিন্তু আমাদের কোনো সিনসিয়ার সাবমিশন এটা যেন ডিজোন না হয়, এইটুকু আমরা প্রত্যাশা করব, ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি অ্যান্ড নেশন। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে বাড়তি সময় দেওয়ার জন্য। একটু ফিরত দিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা।
আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ। জনাব ইকবাল হাসান মাহমুদ, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আমার বক্তব্য শুরু করার আগেই আমি আমার মাননীয় বিরোধী দলের নেতাকে অভিনন্দন জানাতে চাই। আমি অনেকবার পার্লামেন্টে এসেছি, ওনার মতো সফট স্পোকেন বিরোধী দলের নেতা আমি খুব কম দেখেছি। তার জন্য ওনাকে আমি ধন্যবাদ দিই। উনি এখানে অনেক জিনিসের অবতারণা করেছেন। পার্টিকুলারলি উনি বলেছেন এই সংসদে যে তথ্য আমরা দেই সে তথ্য যেন সত্য হয়। আমি মাননীয় বিরোধী দলের নেতাকে বলতে চাই, এই হাউসে এসে সংসদ সদস্য হিসাবে যে শপথ নিয়েছি এবং মন্ত্রী হিসাবে যে শপথ নিয়েছি, সেই শপথের স্পিরিটেই এখানে কোনো বিভ্রান্তকর তথ্য দেওয়ার সুযোগ নাই। তাই আবারও আপনাদেরকে একটা পরিসংখ্যান দিতে চাই। আমার সহকর্মী স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলে গেছে যে এটাকে সংকট আমরা বলতে চাই না, আসলে এটা সংকট না, এটা একটা আর্টিফিশিয়াল সংকট। তার কারণ আমি আপনাকে এক্সপ্লেন করছি। আজ 22/4/26 তারিখ আমাদের ডিজেলের মজুদ আছে 1,32,071 টন, অক্টিনের মজুদ আছে 25,423 টন, পেট্রোলের মজুদ আছে 18,440 টন, জেট ফুয়েলের মজুদ আছে 19,439 টন, মেরিন ফুয়েলের মজুদ আছে 1,026 টন, ফার্নেস অয়েলের মজুদ আছে 62,533 টন। মাননীয় স্পিকার, এটা হলো আমাদের আজকের মজুদ। আমরা ওনাদের ওখান থেকে বলা হয়েছে যে আমরা অপ্রতুল তেল দিচ্ছি। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলের নেতাকে অবগত করতে চাই, 2025 সালে ডিজেল ছিল দেওয়া হতো 313 টন, আর 2026 সালে আমরা দিয়েছি 467 টন। এখন ডিফারেন্স দেখেন 154 টন। তার অর্থ আমরা 25 সালের থেকে 26 সালে এই মুহূর্তে অনেক বেশি দিয়েছি, প্রায় 37.5% বেশি আমরা সাপ্লাই করতেছি। তেমনি আমি যদি আপনার পেট্রোলে যাই, সেখানেও প্রায় আমরা 33.6% বেশি দিয়েছি। যদি আমরা অক্টিনে যাই, সেখানেও আমরা 26% বেশি দিয়েছি। এটা আমার তৈরি করা না, এটা আমার যে 3টে প্রতিষ্ঠান আছে, পদ্মা, মেঘনা, যমুনা, তাদের তৈরি করা স্টেটমেন্ট এবং তাদের কম্পিউটারের থেকে যেগুলো এসেছে সেগুলো থেকে আমি আপনাদের কোট করছি। সুতরাং এইখানে যে আপনারা লাইনটা দেখছেন, এই লাইনটাকে আমি ন্যাচারাল লাইন বলি না, এটা আর্টিফিশিয়াল লাইন। এখন এটাকে ষড়যন্ত্র হতে পারে। এই যে দীর্ঘ লাইন আপনি দেখেছেন, আমার বাড়ি 2টা পেট্রোল পাম্পের উল্টো দিকে, আসাদ গেটের
প্রথম বাড়িটা আমার, এবং সেখানে লাইনটা থাকে আপনার, এবং সেই লাইনে আমার অভিজ্ঞতা যেটা, কারোর মধ্যে ক্লান্তি নাই, তার তেল নিচ্ছে। আর আপনারা বললেন যে আমরা রেস্ট্রিকশন করে দিয়েছি, আমরা রেস্ট্রিকশন উঠিয়ে দিয়েছি। আজকে যে আপনার ইললিগাল মার্কেট ওপেন হয়েছে, আপনার নিজের বক্তব্যে বলেছেন, এই জন্যই বললাম যে আপনি খুব মিষ্টি কথা বলেন। আপনি নিজের বক্তৃতায় বলেছেন যে খারাপ লোক থাকতে পারে, এই খারাপ লোকেরা তেলের একটা ইনফর্মাল মার্কেট তৈরি করে ফেলেছে, এবং যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যে বলেছে একটু ভদ্রতা করেছে। আমি একটু খোলাসা করেই বলি যে আমরা প্রতিদিন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় রেড পরিচালনা করছি। আমাদের পুলিশ, আমাদের র্যাব, সময় সময় বিজিবি, সবাই মিলে, এবং আমাদের প্রশাসনের ডিওনো, ম্যাজিস্ট্রেট সবাই মিলে রেড দিচ্ছে। রেড দিয়ে আমরা কিন্তু লক্ষ লক্ষ টন তেল উদ্ধার করেছি এবং বাজারে ছেড়েছি আমরা। সুতরাং আমরা যে মেজার নেই এটা ঠিক কথা না, আমরা নিচ্ছি, প্রতিদিন নিচ্ছি। এবং আমরা, আমার মন্ত্রণালয় প্রতিদিন সকালবেলা ডিসিএসপির সাথে বৈঠক করে, তাদের কাছে রিপোর্ট নেয়, সেইটাকে বিশ্লেষণ করে আমরা আবার নেক্সট ডিসিশনটা দেই। এটা প্রত্যেক দিন হয়, আমরা চেষ্টা করছি। কিন্তু আপনাদেরকে যে, আপনারা যে লাইনটা দেখে এসছেন, যাদের বক্তব্য শুনে এসছেন, আমার মনে হয় এদের বক্তব্য, সবার বক্তব্য এক না। হচ্ছেটা কি? হচ্ছে হলো যারা অসৎ উদ্দেশ্য নিয়ে লাইন করেছে, যারা আসলেই নিডি, তাদের ভিড়ে তারা তেল পাচ্ছে না, এবং তারা ফোর্স হচ্ছে ইনফর্মাল মার্কেটে যাওয়ার জন্য, তেল কেনার জন্য, যার ফলে আপনারা এটাকে ক্রাইসিস বলছেন, এটা ক্রাইসিস না। এর আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে আপনারা এই যে ক্রাইসিসটা যেটা আছে, আমি যেটা বলছি লাইনের যে ক্রাইসিসটা আছে, আসুন আমরা একসাথে জনমত সৃষ্টি করি, যেন এরকম অসৎ উদ্দেশ্য নিয়ে জনগণের টাকা দিয়ে আমরা বিলিয়ন ডলারের তেল নিয়ে আসছি, এই তেল দিয়ে অসাধু ব্যবসা করার জন্য নয়, এই তেল দিয়ে জনগণকে কমফোর্ট দেওয়ার জন্য। আমরা সবাই মিলে চেষ্টা করি, দেখবেন আমরা মিলে সবাই যদি নামি এটাতে নিয়ে পজিটিভ উদ্দেশ্য নিয়ে যদি আমি মনে করি এই লাইন থাকবে না, এই লাইন অনেক ছোট হয়ে যাবে। এই অ্যাপিল আপনাদের কাছে আমি করছি। আর 2 নম্বর, আপনারা দাম বাড়ানো নিয়ে কথা বলেছেন। আমরা সরকার, আমি ধন্যবাদ দেই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি বলছে ওখানটা বলছে, আচ্ছা ঠিক আছে, আপনারা না বলে থেকে আমি শুনছি দাম বাড়ানোর কথা বলেছে। শুধু এইটুকু বলে রাখি, আমরা এই ইরান যুদ্ধের পরে আপনার যে তেল ইরান যুদ্ধের আগে দিতাম পেট্রোল পাম্পগুলোতে, তারপরে আমরা এই যে আপনাদেরকে ফিগার দিলাম, এত বৃদ্ধি করার পরেও যে লাইনটা আছে, এই লাইনের ব্যাপারে আসুন আমরা জাতীয় ঐক্যমত সৃষ্টি করি এবং এই লাইনটাকে বন্ধ করি। আর এলপিজির কথা বলেছে আমার এক সহকর্মী, মাননীয় বিরোধী দলের সদস্য, যে এলপিজির দাম বেড়েছে। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকার একটা ইমডিমিনিটি বিল পাস করে পুরা এলপিজি সেক্টরটাকে প্রাইভেটের হাতে দিয়ে দিয়েছে। আর এখানে সরকারের কোনো কন্ট্রোল নাই, এটাকে কন্ট্রোল করে
এনার্জি কমিশন, তারা এনার্জি কমিশনের কাছে যায়, এনার্জি কমিশনের যে প্রসেস গণশুনানি করে দাম বাড়িয়ে দেয়। সুতরাং জি মাননীয় মন্ত্রী, আপনি বক্তব্য অব্যাহত রাখুন, আরো 2 মিনিট সময় বাড়ানো হলো। ঠিক আছে, ধন্যবাদ এনার্জি আপনাকে। কমিশনের কাছে এটা যে জবাব দিতে করতে হবে, আমরাও জানতে চাইতে পারি, কিন্তু এটা কিন্তু একেবারে প্রাইভেট হাতে ছেড়ে দিয়েছে। এটা একটা হলো ফ্যাসিস্ট সরকারের একটা কৃতিত্ব। বরঞ্চ আমরা সরকারে এসে এই যে আইন ইনডিমনিটি ল করেছিল, সেই লটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাতিল করেছি এবং এই সেশনে আমরা সেটাকে পাস করেছি। সেই ইনডিমনিটি ল আর নাই। এখন আমাদেরকে যদি কোনো কিছু ক্রয় করতে হয়, তেল ক্রয় করতে হয়, বিদ্যুৎ ক্রয় করতে হয়, তাহলে আমাদেরকে পাবলিক প্রকিউরমেন্ট রুল ফলো করে পারচেস কমিটিতে যেতে হয়। সুতরাং আমরা এই জ্বালানি সেক্টরে আইনের মধ্যে আবদ্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের প্রধানমন্ত্রী, আমরা অনেক কিছু ওনার কাছে চেয়েছি যেটা জনবান্ধব না, উনি সেগুলো গ্রহণ করে নাই। আমরা থাইল্যান্ডের কথা বলেছি, থাইল্যান্ড অফিস বাড়ি থেকে অফিস করার সিদ্ধান্ত নিয়েছে, ওনাকে বলেছি, উনি নেন নাই। আমরা পাকিস্তানের কথা বলেছি, উনি গ্রহণ করেন নাই। আমরা স্কুল বাড়ি থেকে করতে বলেছি, ওটাও উনি গ্রহণ করেন নাই। উনি জনবিরোধী কোনো সিদ্ধান্ত নিতে চান নাই। সেই জন্যই আমরা এই ব্যাপারে খুব লিবারাল আছি। আমরা যথাসাধ্য তেল, আমাদের যা তেল দেওয়া দরকার তাই দিয়ে যাচ্ছি। যদি আমি মনে করি এই লাইনটা, যে লাইনকে নিয়ে আপনার ধন্যবাদ। এক মিনিট। জি, এই লাইনটা কি, আপনার সাংবাদিককে অনুরোধ করেছি আমি যে আপনি ইনভেস্টিগেশন করেন, ইনভেস্টিগেশন করে দেখেন যে এই লাইনটা কি সত্যিই প্রয়োজনের, নাকি এই লাইনটা রাইডাররা রাইডার ছেড়ে দিয়ে তেল বিক্রি করে তারা বেশি প্রফিট করছে। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শেষ করার আগে আবারও আমি বিরোধী দলের নেতা এবং বিরোধী দলের সদস্য এবং আমার ট্রেজারি বেঞ্চের সদস্যদের কাছে অনুরোধ করব, আসুন জাতীয় ঐক্য গড়ে তুলি এই অবৈধ লাইনের বিরুদ্ধে এবং আমরা যে সচেষ্ট, আমরা যে $1 বিলিয়ন তেল আমদানি জনগণের জন্য, সেটা জনগণের কাছে দেই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, আপনার ধন্যবাদ। জি মাননীয় বিরোধী দলের নেতা। ফেরত দিয়েছিলাম, তো আমাকে 1 মিনিট দেন, আর আধা মিনিট আপনার জিম্মায় থাকুক। আচ্ছা, 1 মিনিট। জি জি, ঠিক আছে। ধন্যবাদ। আসলে এই সিচুয়েশনে কিছু মানুষ যে কষ্ট পেয়েছেন এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। সম্মানিত মন্ত্রী তিনি বলেছেন যে কিছু মানুষ হয়তোবা খারাপ মতলবে এখানে এসেছিল, আবার কিছু মানুষের জন্য কষ্ট পেয়েছে। তো দীর্ঘদিন সময় তো কষ্ট পেয়েছে, আমরা কি তাদের প্রতি একটু দুঃখ প্রকাশ করে কথা বলতে পারি যে আমরা সরি, আপনাদের যে কষ্ট হয়েছে। এই সংসদ এখন থেকে বা সরকার এখন থেকে চেষ্টা করবে এই কষ্ট যাতে না হয়। কারণ আমরা যদি সবাইকে একই পাল্লায় হিসাবে নেই, যে মানুষগুলা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা এই অমানসিক কষ্ট করেছে, তারা কিন্তু বাড়তি ব্যথা পাবে। তারা মনে করবে যে সবাইকে একই কাতারে ফেলে দেওয়া হয়েছে। আর ইনোসেন্ট মানুষগুলাই বেশি, মতলববাজ খুবই কম যারা মানুষকে কষ্ট দিয়েছে। আমি আবারও বলবো, মতলববাজ যেই হোক তাকে যেন ছেড়ে দেওয়া না হয়, আর নিরীহ মানুষকে যেন আর কষ্ট দেওয়া না হয়। জি, মাইক্রোফোনটা অন করেন প্লিজ। আমরা যে প্রস্তাব দিয়েছি, আমরা আছি, আমাদের জায়গায় আছি, আমরা যে কোনো কোঅপারেশনের জন্য রেডি, এবং সরকার কিভাবে নেবে এটা সরকারের ব্যাপার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আলোচনা অংশগ্রহণ করবেন হাউস অব দ্য লিডার
মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় সকল সদস্যবৃন্দ, আমি প্রথমেই মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় সকল মাননীয় সংসদ সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ এখানে আলোচনা করলাম, অবশ্যই যেই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় সকলের জন্য, যে বিষয়টি বিরোধী দলীয় নেতা উপস্থাপন করেছেন এখানে। মাননীয় স্পিকার, আজকে এই মুহূর্তে আমরা যেই সংসদে দাঁড়িয়ে আছি, এই সংসদটি বহু শহীদের রক্তের উপরে প্রতিষ্ঠিত। এই সংসদটি বাংলাদেশের মানুষের আগামী দিনের ভবিষ্যৎ, সুন্দর একটি ভবিষ্যৎ কিভাবে প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষের সেই আশা আকাঙ্ক্ষার উপরে প্রতিষ্ঠিত। মাননীয় স্পিকার, এবং সেজন্যই মাননীয় স্পিকার, আজকে এই সংসদে আমরা যে বিষয়টি নিয়ে মাত্র আলোচনা প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, সেই বিষয়টি নিয়ে হয়তোবা আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে, তবে নিঃসন্দেহে কেউই আমরা অস্বীকার করছি না বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বিষয়টি শুধু মাননীয় স্পিকার শুধু বাংলাদেশের জন্য নয়, এই মুহূর্তে আমরা যদি বিশ্ব রাজনীতি, বিশ্ব পরিস্থিতি, বিশ্ব বাস্তবতা বিবেচনা করি, সমগ্র বিশ্বের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেভাবেই আমরা বলি না কেন, যেই পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সমগ্র বিশ্ব, বাংলাদেশ সহ প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি জাতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে ভালো যেই বিষয়টি আজকের আলোচনার, সেটি হচ্ছে, আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি যে আজকের এই সংসদের প্রত্যেকটি সংসদ সদস্য, আজকে এই সংসদে প্রত্যেকটি রাজনৈতিক দল, আমরা মনে হয় একটি জায়গায় উপনীত হয়েছি যে আমাদের আর যা কিছু ব্যাপারে মতপার্থক্য থাকুক না কেন, দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোনো মতপার্থক্য নেই। মাননীয় স্পিকার, সকল সময় আমার দলের পক্ষ থেকে আমি বলতে পারি, দেশ এবং দেশের মানুষের কোনো বিষয় যদি আমাদের সামনে কেউ উপস্থাপন করেন, যদি আমাদের কাছে দেশ এবং দেশের মানুষের স্বার্থের ব্যাপারে কেউ কোনো প্রস্তাবনা দেন, আলোচনা করতে চান, পরামর্শ দেন, সুপারিশ দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় প্রস্তুত সেই বিষয়ে আলোচনা করার। সেটি আমরা যে অবস্থানেই থাকি না কেন, সকল সময় আমরা সেই প্রস্তাব গ্রহণ করতে, সেই প্রস্তাবে আলোচনা করতে আমরা রাজি আছি। বিরোধী দলীয় নেতা একটি প্রস্তাব দিয়েছেন যে আমরা বিরোধী দল, সরকারি দল সকলে মিলে কেন আমরা আলোচনা করতে পারি না। আমি সংসদকে অবহিত করতে চাই সংসদ নেতা হিসাবে যে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো, আমাদের অবস্থান থেকে আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা ওনাদের প্রস্তাব দেখব। যদি ওনাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে যদি কোনো কিছু থাকে যেটি বাস্তবায়ন করা সম্ভব, অবশ্যই আমরা তা করব। কেন করব না আমরা? কারণ আমরা যে অবস্থানেই, যে এই ফ্লোরের যেদিকেই বসি না কেন, বাংলাদেশের মানুষ আমাদেরকে এখানে পাঠিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। কাজেই বাংলাদেশের মানুষের স্বার্থ, যে আলোচনা করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, যে কাজ করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, ইনশাল্লাহ আমরা অবশ্যই সেই কাজ করব। পরিশেষে মাননীয় স্পিকার, আমি আবারও বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় সকল সদস্যকে আজকের এই আলোচনায় উপস্থাপন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই।
এই বলেই মাননীয় স্পিকার আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং হাউস অব দ্য লেডার।